বাবা, তোকে এরকম নার্ভাস লাগছে কেন? আমি 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 তো নার্ভাস নই নই না 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 না। আরে আন্টি, একে তো বেচারা পাঠার বলি হতে চলেছে, তারপরে আপনি জিজ্ঞাসা করছেন যে ও নার্ভাস কেন? আরে তুই চুপ কর, তোর যখন বিয়ে হবে না তখন তোকে জিজ্ঞেস তা করব। আমার বিয়ে দিয়ে দাও না, বিয়ে করার জন্য তো আমি পাগল হয়ে আছি। নমস্কার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নমস্কার আসুন, আসুন। নমস্কার। নমস্কার, কেমন নমস্কার। আছেন? কিন্তু বিয়ান ঠাকুরন দীপককে দেখছি না। আরে দীপক? কোথায় ও? আরে আমাদের জামাই। দীপক, বাইরে আয়। এরকম ভয় পেয়ে আছিস কেন? আমি ভয় কই না তো। বাইরে আয়। এবারে বরবউ মালা বদলের জন্য দাঁড়িয়ে পড়ুন। আরে দীপক, কি হয়েছে? বিয়ে করবি না নাকি তুই? হ্যাঁ, আরে ওঠো ওঠো। তানিয়া তাড়াতাড়ি কর, মত বদলে না যায়। মালাটা পরিয়ে দে। কি হয়েছে দীপক? তোমাকে এত চিন্তিত কেন লাগছে? এমন কিছু নয় তো যে তুমি বিয়ে করার সিদ্ধান্তই বদলে নিয়েছো? না না না, কখনো না। দীপক, মন কোথায় তোর? মালা বদল কর। বিয়ে করবি না নাকি তুই? হ্যাঁ মা, পড়াচ্ছি। হয় দিদি হয়, যখন কারোর স্বপ্ন পূরণ হয় তখন সে একটা ঘোরের মধ্যে থাকে। দীপক! একবার নয়, খুনি ছুরি দিয়ে বারবার আঘাত করেছে একে। হ্যাঁ স্যার, বারবার আঘাত করেছে। আর খুনি দীপকের চিৎকারেরও কোনো পরোয়া করেনি। বিয়ের দিনেই খুন। এই খুনি ভিড়ের মধ্যে হয়তো ঢুকে এসেছিল। দীপককে ছেড়ে আমি বাঁচতে পারবো না। সামলা নিজেকে। দীপককে ছেড়ে সামলা আমি নিজেকে। সামলাও নিজেকে। I love দীপক, করো না। আমরা আপনার দুঃখ বুঝতে পারছি, কিন্তু তদন্ত তো করতেই হবে। আপনারা প্লিজ একটু পিছিয়ে যান। এক্স্যাক্টলি
এখানে কি হয়েছিল? সকাল থেকেই অদ্ভুত আচরণ করছিল। অদ্ভুত আচরণ? ওর মনটা কোথায় যে ছিল, কেমন যেন চিন্তায় ছিল, ভয় পেয়েছিল। ও ভয় পাচ্ছিল। আগে হ্যাঁ, মণ্ডপে তানিয়াকে মালা পরানো সহ হঠাৎ চিৎকার করে ও মাটিতে লুটিয়ে পড়ল আর তারপর অজ্ঞান হয়ে গেল। দীপক, 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 চোখটা খোল না বাবা, চোখটা খোল। আসুন আসুন ডক্টর, দেখুন দীপকের কি হয়েছে। একটু আগেও তো ঠিক ছিল। দেখুন না ডাক্তার বাবু। ডোন্ট ওয়ারি, বিয়ে স্ট্রেসের কারণে এরকমটা হয়েছে। আমি ওকে একটা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছি, সকালের মধ্যে ওনার জ্ঞান ফিরে আসবে। থ্যাংক ইউ ডক্টর। আসুন ডাক্তারবাবু, আমি আপনাকে বাইরে ছেড়ে দিচ্ছি। আসুন ডাক্তারবাবু। হঠাৎ করে এমন? না না, একদম চিন্তা করবেন না, ওনার কিছু হবে না। নে মা, তুই এবার একটু বিশ্রাম করে নে। না মা, আমি দীপকের পাশেই থাকবো। তোমরা বাইরে যাও, সবাই সেখানে অপেক্ষা করছে। ঠিক আছে মা, যদি কোনো কিছু দরকার হয় তাহলে আমাকে ডেকো। ঠিক আছে। টেক কেয়ার। আচ্ছা মা, খেয়াল রাখিস। চলুন। তার মানে তানিয়া দেবী, শুধু আপনি এখানে ছিলেন দীপকের সঙ্গে, তাই না? হ্যাঁ, আমি 2 মিনিটের জন্য বাথরুমে গেছিলাম। না আমি যেতাম, না এই সব কিছু হতো। আমি যখন এখানে এলাম তখন দেখে দীপক খুন হয়ে গেছে। 2 মিনিটে খুন হয়ে গেল? এই ঘরে তো কোনো লুকোনোর জায়গাও নেই। হতে পারে যে কেউ বাইরে থেকে এসেছিল। কিন্তু জানবে তো ভিতরের কেউই না যে দীপক ঘরে একাই ছিল। কি বলতে চাইছেন আপনি? এখানে আমাদের আত্মীয়রাই রয়েছেন। আপনিই বলুন তবে, ঘরে বাইরে থেকে কেউ আসেনি, ঘরের মধ্যে লুকানোর কোনো জায়গাও নেই, আর ঘরের মধ্যে ছিল শুধুমাত্র তানিয়া দেবী। তাহলে কে হতে পারে? আপনাদের সিআইডিদের কি মন বলে কিছু নেই? এই কিছুক্ষণ আগে আমার মেয়ের হবু স্বামী খুন হয়েছে, আর আপনারা ওকেই দোষারোপ করছেন। না না, আমরা তো শুধু এটাই খোঁজ নেওয়ার চেষ্টা করছি যে এখানে কি হয়েছিল, আর সন্দেহ করা তো আমাদের কাজ। এখন আপনারা প্লিজ একটু বাইরে যান, প্লিজ। চলুন বাইরে চলুন প্লিজ। 2 মিনিটের মধ্যে খুন? এই তানিয়া বেশ গন্ডগোলের, সচিন, গন্ডগোল আছে। হ্যাঁ স্যার, কিন্তু তানিয়ার যদি দীপককে খুন করার উদ্দেশ্য থাকে তাহলে বিয়ে করতে রাজি হলো কেন? সেটা তো ঠিক কথা, কিন্তু হয়েছিল কি এখানে? স্যার, আমার তো অনেক সময় ওই মানুষটার উপরই রাগ হয় যে ছুরির মতো অস্ত্র বানিয়েছে। আজকাল সবজিপত্র কাটার থেকে মানুষকে কাটার জন্য এটা ব্যবহার করা হচ্ছে বেশি। না না সারিকা, এতে চাকু ছুরির কোনো দোষ নেই। দোষ সেই সমস্ত মস্তিষ্কের যারা এর ভুল প্রয়োগ করে। আর দেখো, আমরাও তো ব্যবহার করছি এই চাকু ছুরিগুলো অপরাধীদের ধরতে। একদম ঠিক। ভুল কখনো অস্ত্র করতে পারে না, অস্ত্রের ভুলভাবে ব্যবহার করা হয়ে থাকে। বাই দ্য ওয়ে, আপনি কি জানতে পারলেন এই ছুরি দীপকের পেটে কে ঢুকিয়েছে? ভেরি গুড। এখন এই কথাটি তো বাকি ছিল। এখন তোমরা খুনির নাম ঠিকানাও আমাদের থেকে জিজ্ঞেস করবে। হ্যাঁ, আরে ভাই, আমি যতটুকু জানি খুনিদের খুঁজে বার করা তোমাদের কাজ, তাই না? হ্যাঁ স্যার, কিন্তু চাকুতে কারুর হাতের ছাপ নিশ্চয়ই পেয়েছেন। না, পাওয়া যায়নি। কোনো অসুবিধা আছে? না স্যার, মানে পাওয়া যায়নি তো পাওয়া যায়নি, এর মধ্যে আপনার দোষ কোথায়? দোষ তো আমাদের। তুমি কিছু বললে? না স্যার। আরে ভাই, ছুরি খুনি সাফ করে দিয়েছে তো ডক্টর শাহরুখের কি দোষ থাকতে পারে? বাই দ্য ওয়ে, আর কিছু নিশ্চয়ই জানতে পেরেছেন আপনি? হ্যাঁ, পাওয়া তো গেছে। হ্যাঁ, কি? এর পেটের মধ্যে আমি কেমিক্যাল পেয়েছি। দেখেছো, এই না হলে হয়। ডক্টর শাহরুখে কিচ্ছু লুকোন না, যা জানা যায় সব বলে দেন আমাদের। আচ্ছা, এই কেমিক্যাল কোন ধরনের? এখনই বলবেন নাকি পরে আসবো? না না, যখনই এসো, কোনো লাভ নেই।
কিছু জানতে পারেননি? জানাই যায়নি। বা কোনো ফিনাইল টিনাইল? না, কিছু বলতেই পারবো না। দৌড় শেষ হয়ে গেল? হ্যাঁ, আটকে গেছি। সারিকা ম্যাডাম, আপনি তো অন্তর্যামী, আপনি তো নিশ্চয়ই জানবেন। আপনিই বলুন। আরে সারিকা, বলে দাও, বলে দাও, বলে দাও। আসলে হয়েছে কি, সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ একটু তাড়াহুড়োর মধ্যে আছেন। আগে না ডক্টর শাহরুখে, আমি তো সারিকা ম্যাডামের ভক্তিতে ডুবে রয়েছে। ভক্তিতে? আগে হ্যাঁ, ওহ। যদি উনি বলে দেন তাহলে আমরা এখান থেকে চলে যাব। হ্যাঁ, তো বলে দাও না, বলে দাও। হ্যাঁ হ্যাঁ, তো বলে দিন, বলে দিন। টেস্ট হয়ে গেছে। এই কেমিক্যালটা অ্যান্টি ডিপ্রেশনের জন্য ব্যবহার করা হয়, টেনশন কম করার কাজে যেটা লাগে। তার মানে এই দীপক খুব টেনশনে থাকতো? খুব বেশি। আমরা খুব বেশি মাত্রায় পেয়েছি ওর রক্ত থেকে। স্যার ওর তো বিয়ে হওয়ার কথা ছিল, হয়তো সেই টেনশনের জন্য ও ওষুধগুলো খেত। কি সব বলছো কাজল তুমি? তোমায় কে বললো যে বিয়ের আগে টেনশন হয়? কেন ভয় দেখাচ্ছ সারিকা ম্যাডামকে? স্যার আমি তো স্যার, এমনি অ্যাকচুয়ালি ও অনেক দিন ধরেই ওষুধটা খাচ্ছিল। ও আচ্ছা। সালুকা স্যার, এই ওষুধ বেশি মাত্রায় খেলে কি হতে পারে? বস, যদি কোনো লোক এই ওষুধটা অতিরিক্ত মাত্রায় নেয়, তাহলে সেই লোকটি সবসময় ভীত সন্ত্রস্ত থাকে। ওর হার্ট রেট কমতে থাকে, পারস্পিরেশন রেট বাড়তে থাকে, আর কোনো কোনো কেসে তো হ্যালুসিনেশনও আসে। বাই দ্য ওয়ে, তুমি হ্যালুসিনেশন কি জিনিস জানো? হ্যাঁ স্যার, ওই মানুষ অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতে পায়, মনে উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসে। তার মানে বিয়ের দিন দীপক যে ঘাবড়েছিল সেটা এই কেমিক্যালের কারণে? কি আপনারা দীপকের শরীর থেকে ওষুধ পেয়েছেন? এমন কেমিক্যাল যেটা টেনশন কম করে, আর তাও সেটা কম পরিমাণ নয়, অনেকটা। এটা কি করে হতে পারে? এরকমটা হতে পারে না কেন? আমাদের পরিবারে একটা নিয়ম আছে যে বিয়ের 2 দিন আগে থেকেই বর কনে দুজনেই উপোস করে, আর সেই উপোস পুরো বিয়েটা হয়ে যাওয়ার পরেই ভাঙে। আর দীপক তো 2 দিন ধরে কিছু খায়ওনি, তাহলে এই কেমিক্যালটা ওর বডির ভেতরে ঢুকলো কি করে? হতে পারে উপোস করার আগে খেয়েছিল। আপনারা তো জানবেন নিশ্চয়ই। আগে না, আমরা কিছু জানি না। আপনার ছেলে ওষুধ খেত কিনা সেটা আপনি জানেন না? স্যার, অ্যাকচুয়ালি দীপক আমাদের নিজের ছেলে নয়। কি? হ্যাঁ স্যার। 3 বছর আগে ও আমাদের সামনের বাড়িতে থাকতো। ওর বাবা মা ছিল না, আমাদেরও কোনো সন্তান ছিল না। ওর মধ্যে আমরা নিজের সন্তানকেই দেখতে পাই, ব্যাস তখনই ওকে ছেলে বানিয়ে নি। কিন্তু তাকেও কেড়ে নিল। এইভাবে ভেঙে পড়ো না। প্লিজ স্যার, দীপকের সম্পর্কে বারবার জিজ্ঞেস করে আমাদের কাটা ঘাই নুনের ছিটে দেবেন না। আপনারা এবার যান এখান থেকে। যদি প্রশ্ন না করা হয় তাহলে খুনটা কে করেছে জানা যাবে কি করে? এইসব প্রশ্ন বারবার জিজ্ঞেস করলে দীপক কি ফিরে আসবে? তার মানে আপনি চান না যে দীপকের খুনি ধরা পড়ুক? হোয়াট ননসেন্স! আপনারা আমার মেয়েকে সন্দেহ করছেন? যে সময় দীপক খুন হয়েছিল সেই সময় তানিয়া ছাড়া ঘরে আর কেউ ছিল না, রাইট? আমার যদি দীপককে খুনি করার ছিল তাহলে আমরা বিয়ে করতাম না। তোমাদের তো লাভ ম্যারেজ হচ্ছিল না? হ্যাঁ, আমরা দুজনে একই অফিসে কাজ করতাম। কাজ করতে করতে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। তাহলে তো আপনাদের মধ্যে খুব গভীর প্রেমের সম্পর্ক। কোনো সন্দেহ আছে আপনার? আগে না, একদম না, বরং অদ্ভুত ব্যাপার। এত গভীর প্রেম, আর আপনি জানতেনই না যে দীপক ওষুধ খেত কিনা? না। আচ্ছা, আপনি দীপকের অতীতের ব্যাপারে কি জানতেন? দীপকের অতীত সম্পর্কে বেশি কিছু জানি না আমি। কেন? বিয়ের আগে আপনি প্রয়োজন মনে করেননি যে দীপকের ব্যাপারে খোঁজে নেওয়া উচিত? না, মনে করিনি। তোমার কথা কিন্তু বিশ্বাস হচ্ছে না। আপনাদের যা ভাবার তা ভাবতে পারেন। আচ্ছা, আপনারা এটা বলতে পারেন যে কাউকে সন্দেহ হয় কিনা খুনটা কে করতে পারে? আমরা কাউকে সন্দেহ করি না। দীপক কোনো বিষয় নিয়ে চিন্তিত অথবা বিচলিত ছিল? আগে হ্যাঁ, গত 1 মাস ধরে খুবই চিন্তায় ছিল, আর আমাদের বাড়িতেই শুতে আসতো। ও নিজের বাড়িতে শুতো না। গত 1 মাস ধরে আপনার এখানে শুতো কেন? জানি না, ও বলছিল
যে ওখানে ওর খুব একলা একলা লাগে। একা একা লাগতো? অদ্ভুত ব্যাপার। ও হঠাৎ করে এখানে শুতে শুরু করেছিল কেন? স্যার, আমার তো মনে হচ্ছে বাড়িটাতে কোনো গন্ডগোল আছে। একটা কাজ করে ফ্রেডি, ওই বাড়িতে গিয়ে দেখি। বেশ সুন্দর সাজিয়েছে ঘরটাকে, মনে হচ্ছে ভালো উপার্জন করতো এই ছেলেটা। কিন্তু তা সত্ত্বেও 1 মাস ধরে এখানে ছিলই না। একটা কিছু গন্ডগোল তো আছেই। ওর রাত্রিবেলা ভয় করতো হয়তো। কিন্তু ও তো বলেছিল এখানে ওর একা একা লাগে, মনে হতো একাকিত্ব ওকে গিলে খেতে আসছে। এসব তো শুধু কথার কথা। মানুষ তখনই শুধু বাড়ি থেকে পালায় যখন সে ভয় পেয়ে যায়। কিসের ভয় ফ্রেডি? ফ্রেডি, এটা ভুলো না, আমরা খুনের তদন্ত করতে এসেছি। আমি কিছু বলেছি নাকি? আমি কি নিজের মুখে আত্মার কথা? সরি, এখন ভুল করে আত্মার কথা মুখ দিয়ে যখন বেরিয়েই গেছে, আমিও বেরিয়ে যাই এখান ফ্রেডি, থেকে। তুমি কোথাও যাবে না। আমরা এই ঘরটা তল্লাশি করব, আর সেটাও ভালো করে। হতে পারে যে দীপকের অতীতের গল্প এখানেই কোথাও লুকিয়ে রয়েছে। স্যার, হ্যাঁ কাজল, এ দেখুন। স্যার, দীপককে যে লোকটা এই বাড়িটা বিক্রি করেছিল, হয়তো সে জানে দীপকের অতীত সম্বন্ধে। হতে পারে কাজল। স্যার। হ্যাঁ ফ্রেডি। এই দেখুন স্যার, ড্রয়ারের মধ্যে ওষুধ ভর্তি। কাজল, ফ্রেডি, এই ওষুধের মধ্যে তো ওই ওষুধও আছে যে ওষুধ ডক্টর সালুকে দীপকের শরীর থেকে পেয়েছিলেন। এই ওষুধ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি করা যায় না। কোনো সাইকিয়াট্রিস্ট হবে যে ওকে এই ওষুধগুলো প্রেসক্রাইব করেছিল। এর মধ্যে কি? অনেকগুলো কার্ড। সাইকিয়াট্রিস্ট ডক্টর রাজীব। হ্যালো ডক্টর রাজীব। হ্যালো, সরি, আপনাদের বেশি অপেক্ষা করতে হয়নি তো? না না না, সেরকম কোনো ব্যাপার না। এমনিতে আমরা দীপকের ব্যাপারে একটু প্রশ্ন করতে এসেছিলাম। দীপক? এই হলো দীপক, আপনার পেশেন্ট ছিল তো? আগে হ্যাঁ। এ কি কারোর খুন করে দিয়েছে? আগে না, বরং ওকেই খুন করা হয়েছে। ও নো, আই এম সরি। আচ্ছা, ঠিক কি অসুস্থতার জন্য আসতো এখানে? এর হ্যালুসিনেশনস হতো। কি ধরনের হ্যালুসিনেশন? ও বলতো যে ওর বাড়িতে ও আত্মা দেখতে পেত। দেখলেন স্যার, আমি সবসময় বলি যে আত্মা আছে, কিন্তু আপনারা আমার কথা কখনো বিশ্বাসই করেন না। আসলে আত্মা বলে কিছু হয় না, এটা মানুষের মনের ভুল। মানে ঠিক এই ভয়টার জন্য দীপক গত 1 মাস ধরে নিজের বাড়িতে থাকতো না? হ্যাঁ কাজল, এটাই কারণ। আচ্ছা এটা বলুন যে দীপক কখনো আপনার কাছে আত্মার ব্যাপারে কিছু বলেছিল? খুব বেশি কিছু বলেনি। আসলে আত্মাদের কথা চিন্তা করে ও এত ভয় পেয়ে গেছিল যে ওর হাত কাঁপতো আর ওর ঘাম বেরোতো। কিন্তু তাও কিছু তো বলবে যে এই আত্মা কি করতো, কি বলতো, কিছু তো বলে থাকবে। প্রায়ই ও 3টে জিনিসের ব্যাপারে কথা বলতো। কি সেই 3টে জিনিস? কোনো মহিলার ব্যাপারে, কোনো গাড়ির ব্যাপারে, আর জলের ব্যাপারে। এটা আবার কি ব্যাপার রে বাবা? মহিলা, জল আর গাড়ি? এটা আবার কোনো মহিলার আত্মা নয় তো, যে গাড়িতে চড়ে আসে আর জলের মধ্যে চুবিয়ে মারে? অনেক হয়েছে ফ্রেডি, তুমি আর একবার আত্মার কথা বললে না, তোমার চিকিৎসা করাতে হবে।
হ্যাঁ, ও এটাও বলেছিল যে এটা প্রায় 3-4 বছর আগেকার কথা। ও, তার মানে হলো আমাদের সন্দেহ ঠিকই ছিল। দীপকের খুনের রহস্য ওর অতীতের সাথে জুড়ে আছে। থ্যাংক ইউ সো মাচ। স্যার স্যার আমি দীপকের মোবাইল কোম্পানিতে ফোন করে জিজ্ঞেস করেছি স্যার, যে ও কাকে কাকে ফোন করেছে আর ওর ফোনে কার কার ফোন এসেছে। সব নম্বর দেখে নিয়েছো? হ্যাঁ স্যার, সব চেক করেছি, কিন্তু ভুলভাল কোনো নাম্বার পেলাম না। ঠিক আছে। ফ্রেডি কোথায়? আর বলবেন না, ডক্টর রাজীব যে মুহূর্তে বলেছেন যে দীপক ওর বাড়িতে আত্মা দেখতে পেত, ফ্রেডির অবস্থা খারাপ হয়ে গেছে। হাফ ডে ছুটি নিয়ে বাবু বাড়ি পালিয়েছে। বাহ, ওর শুধু এটুকুই বাকি রয়ে গিয়েছিল। কিন্তু তদন্ত এখনো একই জায়গায় আটকে রয়েছে। গাড়ি, মেয়ে আর জল, এই তিনটির নিজেদের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? স্যার, ডক্টর রাজীব বলছিলেন যে এই তিনটের সম্পর্ক অতীতের সাথে জড়িত। স্যার, আমার তো মনে হয় যে এই তিনটে চাবি এমন তিনটে তালার যা দীপকের অতীতের দরজায় ঝোলানো আছে। এই দীপক 3 বছর আগে এখানে এসেছিল না থাকার জন্য? তাহলে হতে পারে এই খুনি ওর কোনো পুরনো শত্রু, যে 3 বছর ধরে ওকে খুঁজছিল বদলা নেওয়ার জন্য। আর যে মুহূর্তে দীপকের অ্যাড্রেস পেয়ে যায় খুনি, সে ওই আত্মার খেলা খেলতে শুরু করে আর সুযোগ পেতেই ওকে মেরে ফেলে। ওই ব্যক্তির খোঁজ পাওয়া গেল যার কাছ থেকে ও বাড়িটা কিনেছিল? পেলে ওকে? স্যার, ইনি মিস্টার গগন। দীপককে ওই বাড়িটা ইনি বিক্রি করেছিলেন। বাড়ি বিক্রি করা তো কোনো অপরাধ নয়, তাহলে আপনারা আমাকে এখানে কেন ডেকেছেন? আমার বাড়ি ছিল, আমি বিক্রি করেছি। মিস্টার গগন, আপনার বাড়ি ছিল, আপনি বিক্রি করেছেন, ভালো কথা। কিন্তু আপনি যাকে বাড়িটা বিক্রি করেছিলেন, দীপক, আপনি কি জানেন তাকে খুন করা হয়েছে? খুন? কিন্তু কে করলো এইসব? ওইসব আত্মারা যাদের আপনার বাড়িতে দীপক দেখতে পেত। কি বাজে কথা বলছেন এইসব? আমার বাড়িতে কোনো আত্মা ছিল না। দীপকের বিষয়ে আপনি কি জানতেন? আগে বেশি কিছু নয়। যখন ও আপনার থেকে বাড়িটা কিনেছিল তখন ও বলেনি ও কোত্থেকে এসছে, কোথায় থাকতো আগে? এতটা তো আমার মনে নেই, আর আমি ওকে সব জিজ্ঞাসাও করিনি, কারণ সেই সময় আমার টাকার এত প্রয়োজন ছিল, তাই আমার টাকা পেয়েছি আর সঙ্গে সঙ্গে চলে গেছি। কত টাকা পেয়েছিলেন আপনি? ছাড়ুন না স্যার, এসব জেনে আপনারা কি করবেন? পেমেন্ট ক্যাশও হয়েছিল নাকি চেকে? 50 লাখ টাকার চেক ছিল, বাকি সব ক্যাশ। ওই 50 লাখ টাকার চেকের ডিটেলস চাই আমাদের। এই হলো সেই চেক নাম্বারটা, AOP 09813। আমরা এই চেকটার সমস্ত ডিটেলস চাই। স্যার, আপনাদের ইনফরমেশন একেবারে কারেক্ট। চেকটা মিস্টার দীপকই ইস্যু করেছিলেন 3 বছর আগে। কিন্তু এতগুলো টাকা দীপকের কাছে এলো কি করে? এই চেকটা ইস্যু হবার 5 দিন আগেই কেউ ওনার নামে টাকাটা ট্রান্সফার করেছিল। কিন্তু কে? দিল্লির অ্যাকাউন্ট নাম্বার MKR 1097612। এই অ্যাকাউন্টটা কার নামে? স্যার, এটা তো আপনাদের মানি মিডিয়া ব্যাংক থেকেই জানতে হবে, কারণ এই অ্যাকাউন্টটা ওখানকার। হ্যালো, আমি ইন্সপেক্টর কাজল বলছি, CID থেকে। এই অ্যাকাউন্ট নাম্বারটা একটু নোট করুন প্লিজ, MKR 1097612। বলতে পারবেন এই অ্যাকাউন্টটা কার নামে আছে? হ্যাঁ, আমিও ওয়েট করছি। কি আপনি ঠিক বলছেন? ওকে, থ্যাংক ইউ। কি হয়েছে কাজল? স্যার, এই অ্যাকাউন্টটা দীপকেরই। কি? দীপক নতুন বাড়ি কেনার জন্য নিজের একটা অ্যাকাউন্ট থেকে টাকা বের করে অন্য অ্যাকাউন্টে ফেলেছিল? শুধু তাই নয় স্যার, এই অ্যাকাউন্টে ওর টাকা ট্রান্সফার হওয়ার সাথে সাথে ও ওই অ্যাকাউন্টটাও বন্ধ করে দিয়েছে। ও, এবার বুঝতে পেরেছি। এই পুরো ব্যাপারটা দীপকের অতীত জীবনের সাথে জড়িয়ে আছে। একটা কাজ করি, এই মানি মিডিয়া ব্যাংক থেকে খোঁজ নি যে এই দীপক দিল্লিতে থাকতো কোথায়। 3 বছর আগে এই দীপক এখানেই থাকতো, তাই না? আগে হ্যাঁ, ও পেইং গেস্ট ছিল। কতদিন ধরে ছিল ও এখানে? এই ধরুন 6-7 বছর ধরে। কেন, কি করেছে ও? কেউ একজন দীপককে খুন করেছে। হোয়াট? এ তো খুব খারাপ হলো। আপনি কি কাউকে সন্দেহ করেন? আগে না, 3 বছর ধরে তো আমি ওর টাচেই নেই, আর আমি তো এটাও জানি না যে ও থাকে কোথায়। দীপক আপনাকে বলেছিল যে মুম্বাই যাচ্ছে? না তো, ও
ও তো একদিন হঠাৎ করে উধাও হয়ে গেল, না বলেই চলে গেল। এটা কবেকার কথা? 13ই নভেম্বর 2008। ও তো নিজের মালপত্রও নিয়ে যায়নি, আর সেই মাসের ভাড়াটাও দেয়নি। জিনিসপত্র দেখতে পারি কি আমরা? আগে না, 1 বছর পর্যন্ত আমি অপেক্ষা করেছি, তারপর ওর মালপত্র ফেলে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার নয়। যখন দীপক এখানে বাস করছিল তখন কারোর সঙ্গে ওর কোনো ঝগড়া হয়েছিল কি? না তো, ও খুব ভালো ছেলে ছিল। ওর কোনো বন্ধু কি আসতো এখানে ওর সাথে দেখা করতে? হ্যাঁ হ্যাঁ, 2টো বন্ধু ছিল, একটা ছেলে আর একটা মেয়ে। মেয়ে? দেখুন তো এই মেয়েটা কিনা। না না, এ সে নয়। কে? এর নাম তানিয়া। এর বিয়ে দীপকের সাথে হওয়ার কথা ছিল, কিন্তু বিয়ের রাতে দীপকের খুন হয়ে যায়। ভেরি স্যাড। আচ্ছা, দীপকের বন্ধুর ব্যাপারে কি বলছিলেন? আগে হ্যাঁ, ওই মেয়েটার নাম তো আমি জানি না, কিন্তু ছেলেটার নাম ছিল বীর। বাবা, বাহাদুরের নাম ও দেখছি। নিখোঁজ হওয়ার একদিন আগে ওদের মধ্যে খুব মারামারি হয়েছিল। মারামারি? কিন্তু কি নিয়ে? সে তো আমি জানি না, কিন্তু তার পরের দিনই দীপক নিখোঁজ হয়ে যায়, আর বীরও তারপর এখানে আসেনি। এই বীর থাকে কোথায়? কি বীর মারা গেছে? 3 বছর আগে 12ই নভেম্বর, ওই অশুভ দিনটা, যেদিন আমার ছেলে চিরদিনের জন্য আমাদের ছেড়ে চলে গেছে। 12ই নভেম্বর? ও কিভাবে মারা গেছিল? হার্ট অ্যাটাক হয়েছিল। হার্ট অ্যাটাকে? এত অল্প বয়সে হার্ট অ্যাটাক? হ্যাঁ, ও দীপকের সঙ্গে দেখা করে বাড়িতে ফিরে আসছিল, রাস্তায় হঠাৎ ওর হার্ট অ্যাটাক হয়, কার আউট অফ কন্ট্রোল হয়ে যায়, আর একটা গাছের সাথে গিয়ে ধাক্কা খায়। বীরের কোনো হার্টের রোগ বা কোনো স্ট্রেস ছিল? না তো, মারা যাওয়ার কিছুদিন আগেই তো আমরা ওর মেডিকেল টেস্ট করিয়েছিলাম, তখন তো একদম ঠিক ছিল। যদি ঠিকই থাকে তাহলে হঠাৎ করে হার্ট অ্যাটাক কেন? স্যার, আমার তো মনে হচ্ছে গন্ডগোল আছে। 12ই নভেম্বরে দীপক আর বীরের মধ্যে ঝগড়া হয়, আর ফেরার সময় বীরের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তারপর 13ই নভেম্বর দীপক কাউকে কিছু না বলে মুম্বাই পালিয়ে যায়। এই বীরের খুনে দীপকের হাত নেই তো? না না, দীপক তো বীরের খুব ভালো বন্ধু ছিল, নিজের ভাইয়ের থেকেও বেশি। ওদের দুজনের ঝগড়া কি নিয়ে হয়েছিল? ঝগড়া? বীর তো এ ব্যাপারে আমাদের কিছুই বলেনি। হ্যাঁ, বলবেই বা কখন? কারণ বাড়িতে এসে পৌঁছানোর আগেই তো ওর অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আর পরের দিনই দীপক গায়েব হয়ে গেল। আচ্ছা, বীর আর দীপকের আর একটা বন্ধু ছিল, একটি মেয়ে, জানেন কি আপনারা? বীর তো মেয়েদের সঙ্গে কথা বলতেও লজ্জা পেত, ওর তো কোনো মেয়ে বন্ধু ছিলই না। আপনি চেনেন একে? আগে না। দীপক কি কাজ করত? রিয়েল গ্রুপ কর্পোরেশনে এমপ্লয়ি ছিল। আরে তুই জানিস ওই ড্রেসের দোকানটায় না সেল চলছে এখন। হ্যাঁ রে, আরে বলিস না, সমস্ত রকমের ড্রেসের ওপরই সেল দিচ্ছে। এক্সকিউজ মি? স্কার্ট, শাড়ি, জিন্স। আমার তো ইচ্ছে করছিল পুরো দোকানটাই কিনে ফেলি আমি। পুরবি, এই মিস টাইম পাসের ব্যবস্থা করো তো। হ্যাঁ, এটা কি ধরনের অসভ্যতাম? কাজের সময় অফিসের ফোনে টাইম পাস করা উচিত নয়। এই সমস্ত কথা বলা তুমি কে শুনি? আমরা সিআইডি থেকে এসেছি। সিআইডি? ম্যানেজার কোথায় তোমাদের? প্লিজ ম্যাডাম, স্যারকে কিছু বলবেন না। ম্যানেজার কোথায়? স্যার তো ওনার কেবিনেই আছেন। ম্যাডাম প্লিজ প্লিজ আমার কথাটা শুনুন ম্যাডাম। আরে আপনারা এভাবে কি করে ভেতরে চলে এলেন? আপনারা কারা? সিআইডি। বলুন। আমরা দীপক কুমারের ব্যাপারে কিছু ইনফরমেশন চাইছি। কোন দীপক? মনে হচ্ছে তোমার মেমোরিতে জং ধরে গেছে। কোনো ব্যাপার নেই, জং আমি ছাড়িয়ে দিচ্ছি। 3 বছর আগে দীপক কুমার তোমার কোম্পানির একজন এমপ্লয়ি ছিল এখানে, কিছু মনে পড়লো? এই যে। আরে আপনি এই দীপকের কথা বলছেন? এ তো দীপু। খুব আফসোস হচ্ছে এটা আপনাকে বলতে যে কেউ একজন আপনার দীপুকে খুন করে দিয়েছে। কি? দীপক খুন হয়েছে? হ্যাঁ, আর খুনির খোঁজেই আমরা এখানে এসেছি। কিন্তু ওর খুনিকে এখানে কি করে পাবেন? দীপকের খুনের কারণ ওর অতীতের সাথে জড়িত। দেখুন, দীপক আমার জুনিয়র ছিল, আর আমার থেকে ওকে ভালোভাবে হিতেশ চিনতো। এই রিতেশটাকে? হিতেশ দীপকের কলেজের ফ্রেন্ড, দুজনে এখানে একসাথে চাকরি করতো। হিতেশ কি এখনো এখানে কাজ করে? আগে হ্যাঁ। ডাকো। শিওর। স্বপ্না, হিতেশকে ভেতরে পাঠাও।
স্যার আপনি ডেকেছেন? ইয়া হিতেশ, এনারা সিআইডি থেকে এসেছেন। দীপক খুন হয়েছে। কি? দীপকের খুন হয়ে গেছে? এই ভয় পেও না। খুনের কথা শুনলে অনেক আচ্ছা আচ্ছা লোকেরও মাথা ঘুরে যায়। এক কাজ করো, জল খেয়ে নাও। ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, দীপক আর তুমি কলেজ থেকেই বন্ধু ছিল, তাই না? হ্যাঁ স্যার। দীপকের কি কারোর সাথে কোনো শত্রুতা ছিল? না স্যার, দীপক তো খুবই ভালো মানুষ ছিল, ওর তো কোনো শত্রু নেই। আর বীর? ও তো হার্ট অ্যাটাকের জন্য মারা গিয়েছিল স্যার, তাও আজ থেকে 3 বছর আগে। বীর আর দীপকের মধ্যে কোনো ব্যাপার নিয়ে ঝগড়া হয়েছিল, তাই না? ওরা দুজন তো খুব ভালো বন্ধু ছিল স্যার। আর এই দুজন বন্ধুর মধ্যে কোন এক মেয়েও ছিল, তাই না? আচ্ছা, আপনারা কি দিব্যার কথা বলছেন? দিব্যা? কে এই দিব্যা? দীপকের গার্লফ্রেন্ড ছিল, আর খুব তাড়াতাড়ি ওদের বিয়েও হতে চলেছিল। আচ্ছা দেখুন তো, সে নয় তো? না তো। এই মেয়েটি কে? তানিয়া। দীপকের সাথে এর বিয়ে হতে যাচ্ছিল। কিন্তু এটা কি করে সম্ভব? দীপক আর দিব্যা তো কলেজে পড়ার সময় থেকে ভালোবাসতো, আর এই কথাটা তো সবাই জানতো স্যার। অদ্ভুত ব্যাপার স্যার। যদি দীপক দিব্যাকেই ভালোবাসতো, তাহলে বিয়ে সে তানিয়াকে করতে চাইছিল কেন? দিব্যা থাকে কোথায়? ওর অ্যাড্রেসটা দাও তো। শক্তিনগরে, প্লট নাম্বার 82। আপনি দিব্যা? হ্যাঁ, আমিই দিব্যা। আপনারা ব্যাংক থেকে এসেছেন? আরে না না, আমরা সিআইডি মুম্বাই। সিআইডি? কোনো সিরিয়াস ব্যাপার বুঝি স্যার? ওই আমরা দীপক কুমারের ব্যাপারে কথা বলতে এসেছিলাম। যে মানুষটা পৃথিবীতেই আর নেই, তার ব্যাপারে কথা বলে কি হবে স্যার? আপনি জানেন দীপকের মৃত্যুর বিষয়? আমি জানবো না তো আর কে জানবে ম্যাডাম? আজও স্মৃতি আমাকে প্রতি মুহূর্তে কুড়ে কুড়ে খায়। 3 বছর হয়েছে মারা গেছে। 3 বছর? দীপকের মৃত্যু তো 2 দিন আগে হয়েছে। 2 দিন আগে? হ্যাঁ। নিশ্চয়ই আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। আপনারা দীপক কুমারের কথাই বলছেন তো? আগে হ্যাঁ, আমরা এই দীপক কুমারেরই কথা বলছি। হ্যাঁ, ওই তো আমার দীপক, আমার হাজবেন্ড, যে 3 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। স্বামী অ্যাক্সিডেন্ট? ব্যাপারটা কি? দীপকের বিয়ে তো তানিয়ার সাথে হওয়ার কথা ছিল 2 দিন আগে। দেখুন, আপনি আমার মৃত স্বামীকে নিয়ে কোনো কথা বলবেন না। ও আমাকে ছাড়া অন্য কোনো মেয়েকে নিয়ে ভাবতেই পারতো না। এক মিনিট, এই দীপকের মৃত্যুটা কি করে হয়েছিল? 13ই নভেম্বর 2008 সালের কথা এটা। আমি ব্রিজের ওপর দাঁড়িয়ে দীপকের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ও আসেনি। পরের দিন ওর গাড়িটা নদীতে পাওয়া যায়, কিন্তু দীপকের লাশে কোনো সন্ধান পাওয়া যায়নি। লাশ এই জন্যই পাওয়া যায়নি কেননা ও মরেইনি আদৌ। 3 বছর ধরে মুম্বাই ছিল। না, এটা হতে পারে না। যদি দীপক বেঁচেই ছিল, তাহলে ও ফিরে আমার কাছে কেন আসেনি? এটার উত্তর তো শুধু দীপকই দিতে পারতো, কিন্তু আফসোস যে ও পৃথিবীতে নেই। ঈশ্বর না জানি কোন পাপে শাস্তি দিচ্ছেন আমাকে। 3 বছর ধরে দীপকের মৃত্যুর কষ্ট নিয়েছিলাম, আর এখন তো মনে হচ্ছে ও আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। দীপকের বাড়িওয়ালি বলছিল যে ও কাউকে কিছু না বলে ওখান থেকে নিখোঁজ হয়ে গেছিল। আসলে স্যার, দীপক আর আমি সবাইকে লুকিয়ে এই শহর ছেড়ে পালাতে চাইছিলাম। সেই জন্যই আমি ব্রিজে ওর জন্য অপেক্ষা করছিলাম। কেন? শহর ছেড়ে যাওয়ার কি দরকার ছিল? দীপক আর বীর বিজনেস শুরু করার জন্য কারোর থেকে 5 লাখ টাকা ধার নিয়েছিল, কিন্তু শেয়ার মার্কেট ক্র্যাশ হয়ে যায়, সব টাকা ডুবে যায়। আর বীরের মৃত্যুর পর
ধার মেটানোর সমস্ত দায়িত্ব দীপকের কাঁধে এসে পড়ে। তো তোমরা দুজনে প্ল্যান করেছিলে দিল্লি থেকে পালিয়ে গিয়ে একটা নতুন জীবন শুরু করার। হ্যাঁ স্যার, কিন্তু দীপক তো ওখানে পৌঁছয়নি। সারা রাত ব্রিজে দাঁড়িয়ে আমি ওর জন্য অপেক্ষা করেছিলাম। সত্যি তো এটাই যে দীপক ওর নতুন জীবনে তোমাকে সামিল করতেই চায়নি। ও তোমার জায়গাটা তানিয়াকে দিয়ে দিয়েছিল। ওর তানিয়ার সাথে দুদিন আগে বিয়ে হওয়ার কথা ছিল। আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না। আচ্ছা, কে এই তানিয়া? তানিয়ার সঙ্গে তোমার দেখা করাবো আমরা, কিন্তু প্রথমে এটা বলো যে এই দীপক কি অ্যান্টি ডিপ্রেশনের কোনো ওষুধ খেত কখনো? অ্যান্টি ডিপ্রেসেন্ট? হ্যাঁ, এই স্ট্রেস, স্ট্রেন, টেনশন দূর করার জন্য। না, ও তো এরকম কোনো ওষুধ খেত না। আচ্ছা, একটা কথা বলুন, দীপক কখনো আত্মাকে দেখতে পেত? আত্মা? হোয়াট রাবিশ! এসব কি বলছেন আপনারা? এগুলো আমাদের কথা নয়, দীপক বলেছিল এগুলো মরার 1 মাস আগে। দীপকের কি কোনো মানসিক রোগ ছিল? আমার দীপক পাগল ছিল না। দেখুন, আমরা এটা বলতে চাইনি। হতে পারে দীপকের কখনো মাথায় কোনো আঘাত লেগেছিল। না, কখনো না। ও একদম হেলদি ছিল। হ্যাঁ, একবার ওর ডান হাঁটুটা ফ্র্যাকচার হয়েছিল, কিন্তু ও কোনো অ্যান্টি ডিপ্রেশন ওষুধ খেত না। ঠিক আছে, তুমি মুম্বাইয়ে যাওয়ার ব্যবস্থা করো। তানিয়ার আর ওর বাড়ির লোকজনদেরও দীপকের অতীতটা জানানো খুব জরুরি। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই যাব মুম্বাই। আমিও দেখতে চাই যে সেই মেয়েটা আসলে কে, যার জন্য দীপক আমার সাথে এরকম করল। এই হলো দিব্যা, দীপকের প্রথম স্ত্রী, আর ইনি তানিয়া, দীপকের ভাবি দ্বিতীয় স্ত্রী। না, এটা হতে পারে না। আমি বেঁচে থাকতে দীপক কি করে দ্বিতীয় বিয়ে করতে পারে? মিথ্যে বলছো তুমি। দীপক আমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করার কথা ভাবতেই পারে না। 3.5 বছরের বিয়ের সম্পর্ক আমাদের মধ্যে। আমি তো ওর বিধবা হয়ে এতদিন জীবন কাটাচ্ছিলাম। তারপর সিআইডি লোকেরা এসে আমাকে বলে যে দীপক বেঁচে ছিল, আর এই 2 দিন আগে ওর মৃত্যু। তুমি এসব নাটক বন্ধ করো। যদি দীপকের জীবনে অন্য কোনো মেয়ে থাকতো তাহলে তার কথা আমার কাছে লুকোতো না। ও আসলে অনেক কিছুই লুকিয়েছে তানিয়া ম্যাডাম। নাহলে এমন কি কারণ ছিল যে দীপকের অতীতের বিষয়ে কেউই ভালোভাবে জানবে না? আমি তো এটা বুঝতেই পারছি না যে যদি দীপক বেঁচে ছিল তাহলে আমার কাছে কেন ফিরে এলো না ও? কারণ ও তোমাকে না, আমাকে ভালোবাসতো, বুঝলে তুমি? যদি ও তোমাকেই ভালোবাসতো তাহলে এত বড় কথা কিছুতেই লুকোতো না। এক মিনিট প্লিজ। আমরা এখানে আপনাদের ঝগড়াঝাটি করার জন্য ডাকিনি। আপনাদের ডেকেছি দীপকের খুনির পর্যন্ত পৌঁছানোর জন্য। আর এমনিতেও দীপক আপনাদের দুজনকেই ঠকিয়েছে। হ্যাঁ, ঠকিয়েছে তো বটে। আমার সামনে ও মৃত্যুর নাটক করেছে, নকল অ্যাক্সিডেন্ট করিয়েছে। এখানে তানিয়ার সঙ্গে নতুন জীবন শুরু করতে চাইছিল। ও একবারও ভাবেনি যে আমি কি অবস্থায় বাঁচবো। আমি একজন পতিব্রতা স্ত্রীর মতন সব সময় ওর সেবা করেছি। যখন ওর হাঁটু ভেঙে গিয়েছিল তখন দিনরাত ওর সেবা করেছি। আমি আমার সর্বস্ব দিয়েছি, আর ও আমার সাথে এরকম করলো। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি। ও আমাদের দুজনের মনটা ভেঙে দিয়েছে, আর সেই জন্যই ওকে ভগবান নিজেই শাস্তি দিয়ে দিয়েছে। আপনাদের কারোর উপর সন্দেহ আছে? কে মারতে পারে দীপককে? এটা তো আমি জানি না, কিন্তু এটা আমি জানি যে আমি নির্দোষ। আমি এই ব্যাপারে কিছুই জানি না স্যার, কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব আপনারা দীপকের খুনিকে খুঁজে বের করুন। আমরা আমাদের মতো চেষ্টা করে চলেছি, তবে এখন আপনারা আসতে পারেন। প্রয়োজন হলে আপনাদের আবার ডেকে পাঠাবো, প্লিজ। স্যার, এই দীপক ছেলেটা তো 2 নম্বরই একদম। একসাথে 2টো মেয়ের জীবন নষ্ট করেছিল। হ্যাঁ স্যার, হতে পারে ওর এই পাপবোধ ওর সামনে আত্মা হয়ে দেখা দিয়েছিল। বেচারা মেয়েটা ওর পা ভেঙে যাওয়াতে 3 মাস ধরে ওর সেবা করলো। আমার তো খুব খারাপ লাগছে ওর জন্য। এক মিনিট। হ্যাঁ, একবার ওর ডান হাঁটুতে ফ্র্যাকচার হয়েছিল। যখন ওর হাঁটু ভেঙে গিয়েছিল তখন দিনরাত ওর সেবা করেছি। মাই গড, কি হলো স্যার? খুনির খোঁজ পেয়ে গেছি। স্যার, ওই যে ওইখানে। দিব্যা,
কোথায়? হ্যাঁ, আমি কি করেছি? দীপককে খুন করেছেন আপনি। কি সব ফালতু কথা বলছেন? আমাকে ফাঁসাবার চেষ্টা করছেন আপনারা, না? দিব্যা ম্যাডাম, দীপকের হাঁটু শুধু একবার ভেঙেছিল, শুধু একবার। হ্যাঁ তো 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 তানিয়া কি করে জানলো যে দীপকের হাঁটু ভেঙেছিল? হ্যাঁ, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। ওর হাত দুবারও তো ভাঙতে পারে। না 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 না, যদি ওর হাঁটু দুবার ভাঙতো তাহলে ফরেনসিক থেকে আমরা ঠিক জেনে যেতাম। ওর হাঁটু শুধু একবার ভেঙেছিল, সেটাও 1 বছর আগে। আর আপনি 3 বছর ধরে ওর সঙ্গে দেখা করেননি, তাহলে আপনি কি করে জানতে পারলেন? হ্যাঁ, আসল কথাটা তো এইটা যে 3 বছর ধরে ওকে ফলো করছিল, সব জানে। দীপকের খুনটা ওই করেছে। না, আমি দীপককে খুন করিনি। ছেড়ে দাও আমাকে। আমি খুনি। হ্যাঁ, আমি খুন করেছি। আমি মেরেছি দীপক আর বীরকে। আমি মেরেছি ওদের দুজনকে। দুটো খুন করেছেন আপনি, আর আপনার একটু আফসোস নেই? কেন আফসোস হবে আমার? আমি যাদের মেরেছি তারাও খুব একটা সাধু পুরুষ ছিল না, ভালো লোক ছিল না। ওরা খুনি ছিল, খুনি। কিন্তু ওরা দুজন কাকে খুন করেছিল? আমার। আপনার? এটা সেই সময়ের কথা যখন দীপক, বীর আর আমি একই সাথে একই কলেজে পড়তাম। দীপক আমার সঙ্গে ভালোবাসার মিথ্যে নাটক করে, বিয়ের কথা বলে আমায়। আর যখন কলেজ শেষ হয় পুরো না বলে দিয়েছিল আমাকে। তারপর আমি ওকে হুমকি দিই যে ও যদি আমাকে বিয়ে না করে তো আমি আত্মহত্যা করে ফেলবো, আর সুইসাইড নোটের সমস্ত দোষ ওর ঘাড়ে চাপিয়ে দিয়ে যাব। এটা তো পাগলামো। হোক পাগলামো, কিন্তু আমি দীপককে পেতে চেয়েছিলাম। যে কোনো মূল্যে আমি দীপককে চেয়েছিলাম, আর সেই জন্য আমি ওকে ভয় পাওয়ার জন্য আত্মহত্যার মিথ্যে নাটকও করি। তারপর দীপক খুব ভয় পেয়ে যায়। ও আসলে আমায় ঝেড়ে ফেলতে চাইছিল। ও বীরের সঙ্গে হাত মিলিয়ে আমাকে মেরে ফেলার প্ল্যান করে। ওরা দুজন আমাকে গাড়িতে বসায়, বিয়ের প্রতিশ্রুতি দেয় ও, আর আমাকে ব্রিজে নিয়ে যায়। তারপর ওখানে দীপক আমার গলা টিপে দেয়, আর আমি অজ্ঞান হয়ে যাওয়ার পরেও ওরা দুজনে মিলে আমাকে নদীতে ফেলে দেয়। কিন্তু তুমি মরনি, বেঁচেছিলে। হ্যাঁ, ঈশ্বরের অশেষ করুণা, তাই আমি বেঁচে গেছিলাম। কিন্তু তারপর আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি দীপক আর বীর দুজনের জীবনটাকেই নরক করে দেব। আর আপনি আত্মা সেজে দুজনকে ভয় দেখাতে শুরু করলেন। হ্যাঁ, বীরের হার্ট অ্যাটাক হয় কারণ ও আমাকে ওর গাড়ির পেছনের সিটে বসে থাকতে দেখেছিল। আর তোমাকে ভয় পেয়ে দীপক পালিয়ে এখানে চলে এসেছিল। হ্যাঁ, অনেক দিন ধরে আমি ওকে খোঁজার চেষ্টা করি। তারপর আমি জানতে পারি যে ও এখানে আছে। ওকে খুঁজতে খুঁজতে আমি এখানে চলে আসি, আর ওর বিয়ের মণ্ডপেও পৌঁছেছি। সেখানেও আমাকে দেখে অজ্ঞান হয়ে যায়। তারপর তানিয়া যখন ঘর থেকে বাইরে যায় তখন সুযোগ বুঝে আপনি ওকে খুন করলেন। কি হয়েছে মা? দীপকের শরীর ঠিক আছে তো? আমার তো খুব চিন্তা হচ্ছে বাবা। দীপকের এখনো জ্ঞান ফেরেনি। না না মা, ঘাবড়ে যাস না। ডাক্তার বলেছে না সকালের মধ্যে জ্ঞান ফিরে আসবে। আই হোপ সো দ্যাট। তুমি যদি চাও তো কিছুক্ষণ আরাম করতে পারো। আমি দীপকের সামনে বসছি। না না বাবা, তোমাকে থাকতে হবে না। আমি একটু ওয়াশরুম যাচ্ছি, জাস্ট 5 মিনিট লাগবে। ওকে মা, ঠিক আছে। আমি যা যা করেছি তার জন্য আমার কোনো আফসোস নেই। মেয়েদের নরম মন নিয়ে যারা খেলা করে তাদের এরকমই শাস্তি হওয়া উচিত। নিজের শাস্তি নিয়ে ভাবুন আপনি। ওরা যেটা করেছিল সেটা ভুল ছিল, তার মানে এই নয় যে আইন নিজের হাতে নেবেন আপনি। দুটো খুন করেছেন আপনি, এবার সারা জীবন ধরে আত্মা সেজে জেলে পৌঁছতে থাকুন।
ফাঁসির অর্ডার আসা অবধি।